স্টার্ট ভিডিও। স্টার্টটা কোথায়? পেটে কই? সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো, আলহামদুলিল্লাহ। তো পড়াশোনা করো, সামনে তোমাদের নির্বাচনী পরীক্ষা, লেখাপড়া করতে হবে, তা না হইলে এলাওর ব্যাপার আছে। তো টেস্ট পরীক্ষা এলাও হইলে তারপর যায় তোমাদের এসএসসি পরীক্ষার প্রস্তুতির দিকে মন দিতে হবে। আসো আজকে আমরা আর কথা না বাড়িয়ে মূল পড়ায় চলে যাই। আজকে আমরা পড়াবো দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতি। পৃথিবীর গতি। আমরা আগে জানতাম, কি জানতাম? সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। আসলে তা নয়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। পৃথিবী একটি গ্রহ, সৌরজগতের একটি গ্রহ। পৃথিবীর মতো এরকম আরো 7টি গ্রহ আছে, পৃথিবী সহ 8টি গ্রহ, তাই নয় কি? তো সৌরজগতে পৃথিবীর স্থান কত তা নিশ্চয়ই তোমরা জানো। প্রথমে আছে বুধ, তারপর শুক্র, তারপর পৃথিবী। 3 নম্বরে আছে পৃথিবী। আচ্ছা, এবার আসো আমরা মূল পড়ায় যাই। পৃথিবীর গতি। গতি, প্রত্যেকটা জিনিসের একটা গতি আছে। দেখো, আমাদের পৃথিবীরও একটি গতি আছে। পৃথিবী স্থির নয়, পৃথিবীও চলমান। তো আগে মনে করা হতো পৃথিবী স্থির এবং সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় যে সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, যেটা আমি প্রথমে তোমাদেরকে বলে ফেলেছি। পৃথিবী শুধু সূর্যকে কেন্দ্র করে ঘোরে না, নিজ অক্ষ ও মেরুরেখার উপরও আবর্তন করে। নিজ অক্ষ এবং মেরুরেখার উপর আবর্তন করে। পৃথিবীর গতি 2 প্রকার। পৃথিবীর এই গতি আবার 2 প্রকার। একটা হলো আণবিক গতি, এবং 2 নম্বর বার্ষিক গতি। এক নম্বর আণবিক গতি এবং 2 নম্বর বার্ষিক গতি। আচ্ছা,
নিজ অক্ষের উপর, একটু খেয়াল করো, নিজ অক্ষের উপর একদিনে আবর্তন করে। নিজ অক্ষের উপর একদিনে আবর্তন করাকে বলে আহ্নিক গতি। আর আর মেরুরেখার উপর আবর্তন করে আসলে, এক বছরে সূর্যকে পরিক্রমণ করে আসলে সেটাকে বলে কি? বার্ষিক গতি। আচ্ছা, আসো এবার আহ্নিক গতি কাকে বলে এটা আমরা জানব। পৃথিবী গতিশীল। পৃথিবী তার নিজের মেরুদণ্ডে বা অক্ষের চারিদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। তোমরা যখন আহ্নিক গতি কাকে বলে লিখবা, তখন তোমরা অবশ্যই মনে রাখবা নিজ অক্ষের উপর বা নিজ মেরুদণ্ডের উপর পৃথিবী যদি পশ্চিম থেকে পূর্ব দিকে একবার ঘুরে আসে তাকে কি বলে? আবর্তন গতি বা আহ্নিক গতি বা দৈনিক গতি। পৃথিবী তার নিজে মেরুদণ্ডের উপর একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করার সময় নেয় 20 ঘন্টা, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, অর্থাৎ 24 ঘন্টা বা একদিন। কতক্ষণ সময় নেয়? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা। এই 24 ঘন্টায় হয় একদিন। আচ্ছা, এই 24 ঘন্টায় হয় একদিন। একে কি বলে? সৌরদিনও বলে। একে আবার এটাকে বলে সৌরদিনও বলে। উপরে যায় না, এটাকে কি বলে? সৌরদিনও বলে। আচ্ছা, পৃথিবীর আহ্নিক গতি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। পৃথিবীর পৃষ্ঠ পুরোপুরি গোল না হওয়ায় এর পৃষ্ঠ সর্বত্র সমান নয়। পৃথিবী পুরোপুরি গোল নয়, এটা তার মাঝামাঝি নিরক্ষরেখার দিকে, অর্থাৎ নিরক্ষরেখা তো পৃথিবীর ঠিক মাঝখান বরাবর, সে জায়গা একটু মোটা আর উপরে নিচে একটু চাপা, যেকে বলে অভিগত গৌলক। এই জন্য আহ্নিক গতি পৃথিবীর সব জায়গায় সমান নয়। এ দেখো কি বলছে এখানে, পৃথিবী পৃষ্ঠ পুরোপুরি গোল না হওয়ায় এর পৃষ্ঠ সর্বত্র সমান নয়। সে কারণে পৃথিবী পৃষ্ঠের সকল স্থানের আবর্তন বেগও সমান নয়। নিরক্ষরেখা পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি, যেটা আমি আগে বলেছি। নিরক্ষরেখা পৃথিবীর মাঝখান বরাবর একটু স্ফীত, সেই জন্য মাঝখান বরাবর তো নিরক্ষরেখা চলে গেছে, সেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বরাবর পৃথিবীর ঠিক মাঝখান দিকে নিরক্ষরেখা বা বিষুবরেখা চলে গেছে। ঠিক এখানে পৃথিবীর নিরক্ষরেখার ঠিক পৃথিবীর এই জায়গাটায় নিরক্ষরেখার গতি সবচেয়ে বেশি, ঘন্টায় প্রায় 1700 কিলোমিটার। এগুলি সংখ্যাগুলি অবশ্য মনে রাখবা, এই সংখ্যাগুলি তোমাদের নৈর্ব্যক্তিকে কাজে লাগবে। আচ্ছা, তারপর ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ 1600 কিলোমিটার। ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ 1600 কিলোমিটার। যত মেরুর দিকে যাবে এ আবর্তনের বেগ
তত কমতে থাকবে। যত যত ঘুরে ঘুরে উপর দিকে কিংবা নিচের দিকে আসবে, মেরুর দিকে, উপরে হলো পৃথিবীর উপরে হলো উত্তর মেরু আর নিচে হলো দক্ষিণ মেরু। যত উপর দিকে মেরুর দিকে যাবে তত আহ্নিক গতির বেগ কমতে থাকবে, যেহেতু এখানে একটু চাপা। আচ্ছা, এবং মেরুদয়ের প্রায় নিঃশেষ হয়ে এবং একদম শেষ মাথায় যায়, আহ্নিক গতি বেগ একদম শেষ হয়ে যায়। পৃথিবী পৃষ্ঠে অবস্থান করার কারণে মানুষ কিন্তু বায়ুমণ্ডল পৃথিবী পৃষ্ঠে অবস্থান করার কারণে বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে একই গতিতে আবর্তন করছে, তাই আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না বা তা অনুভব করি না। এর কারণ হলো ভূপৃষ্ঠে এই যে পৃথিবী ঘুরছে, হ্যাঁ, আহ্নিক গতি ঘুরছে, আহ্নিক গতির জন্য পৃথিবী ঘুরছে। পৃথিবীর আহ্নিক গতির জন্য আমরা ছিটকে পড়ি না কেন? যেহেতু বায়ুমণ্ডল আছে, সেই জন্য বায়ুমণ্ডল পৃথিবী পৃষ্ঠের সাথে লেগে আছে, সেই জন্য আমরা এটা অনুভব করি না বা আমরা ছিটকে পড়ি না। ভূপৃষ্ঠে অবস্থান করার কারণে, এবার দেখো অনুভব করি না, এর কারণ দেখো, ভূপৃষ্ঠে অবস্থান করার কারণে মানুষ, জীবজন্তু, বায়ুমণ্ডল প্রভৃতি পৃথিবীর সঙ্গে একই গতিতে আবর্তন করছে, তাই আমরা পৃথিবীর আবর্তন গতি অনুভব করি না। ভূপৃষ্ঠে অবস্থান করার কারণে মানুষ, জীবজন্তু আর বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে প্রভৃতি পৃথিবীর সঙ্গে একই গতিতে আবর্তন করছে, তাই আমরা পৃথিবীর আবর্তন গতি বা আহ্নিক গতি অনুভব করি না। ভূপৃষ্ঠে অবস্থিত সকল বস্তুকে পৃথিবী কি করে? অভিকর্ষ বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। পৃথিবী অভিকর্ষ বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, তাই আমরা পৃথিবী পৃষ্ঠে থেকে ছিটকে পড়ি না। এবার হলো 3 নাম্বার, দেখো, পৃথিবীর আয়তনের তুলনায় আমরা এত বেশি ক্ষুদ্র যে এই গতি অনুভব করি না বা ছিটকে পড়ি না। ঠিক আছে, আমরা পৃথিবীর তুলনায় খুবই ছোট, সেই জন্য আমরা ছিটকে পড়ি না, কেননা আমরা পৃথিবীর তুলনায় ছোট কিংবা বুঝতে পারি না। পৃথিবীর প্রতিটি স্থানের আবর্তন গতি সুনির্দিষ্ট, তাই আমরা গতি অনুভব করি না। 5টি বস্তুর মধ্যে একটি যদি দাঁড়িয়ে থাকে, 5 নাম্বার দেখো, 5 নাম্বারটা, 2টি বস্তুর মধ্যে একটি যদি দাঁড়িয়ে থাকে এবং অন্যটি যদি চলতে থাকে, তাহলে বোঝা যায় তার গতি আছে। এভাবে পৃথিবীর সামনে স্থির বা সামনে কোনো বস্তু নেই যার সপক্ষে আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি। আহ্নিক গতির প্রমাণ, এবার দেখো, আহ্নিক গতি আছে যে তার প্রমাণ আমরা কিভাবে বুঝি? ঠিক আছে, আহ্নিক গতির প্রমাণ। পৃথিবী যে নিজের মেরুদণ্ডের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, তার প্রমাণ হলো পৃথিবী
পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে আবর্তন করছে তার প্রমাণ তো আমাদেরকে একটু পড়তে হবে, তাই না? দেখো এবার তার প্রমাণ আমরা একটু পড়ি। প্রথম, মহাকাশের পাঠানো ছবি। পৃথিবী থেকে যেসব উপগ্রহ ও মহাকাশ যান পাঠানো হয়েছে সেগুলি প্রেরিত ছবি থেকে দেখা যায় যে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এই ছবিগুলি পৃথিবীর আবর্তন বা আণবিক গতির সর্বাধুনিক ও নির্ভুল প্রমাণ। দেখো পৃথিবী থেকে যতগুলি কি পাঠানো হচ্ছে ছবি এবং মহাকাশযান এবং উপগ্রহ, সেগুলি থেকে যে ছবি পাঠানো হচ্ছে ওখান থেকে মহাকাশ থেকে, সেগুলিতে দেখা যায় পৃথিবী ক্রমাগত পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এটা হলো সর্বাধুনিক প্রমাণ যে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরছে। পৃথিবীর আকৃতি। কোনো নমনীয় বস্তু যদি নিজের অক্ষের উপর লাটিমের মতো ঘুরতে থাকে তবে তার মধ্যে একই সঙ্গে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলের উদ্ভব হয়। যাতে লাটিমের মতো ঘুরতে থাকে তার মধ্যে একই সঙ্গে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলের উদ্ভব হয়, যার প্রভাবে গোলাকৃতি বস্তুর প্রান্তদেশ কিছুটা চাপা ও মধ্যভাগ কিছুটা স্ফীত। ঠিক আছে, কিছুটা দুই দিক কিছুটা চাপা, যেটা বলছিলাম উত্তর দিক আর দক্ষিণ দিক কিছুটা চাপা আর মধ্যে দিক কি স্ফীত মানে মোটা। আবর্তন গতি কালে নমনীয় পৃথিবী উত্তর ও দক্ষিণ মেরু একটু চাপা ও মধ্যভাগ সামান্য স্ফীত হয়ে যায়। দেখো আবর্তন গতির প্রভাবে জন্মকাল থেকে পৃথিবী যখন জন্ম হয় তখন থেকেই কি জন্ম হয় তখন থেকে পৃথিবী উত্তর ও দক্ষিণ দিক কিংবা উত্তর ও দক্ষিণ মেরু একটু চাপা এবং মধ্যভাগ সামান্য স্ফীত। বিজ্ঞানী নিউটন বলেন পৃথিবীর আবর্তনের ফলে এই আকৃতি পৃথিবীর আবর্তনের ফলে এর আকৃতি এমনটি হয়েছে। কে বলেছেন এটা? নিউটন বলেছেন। নিউটন একজন বিজ্ঞানী। এবার দেখো 3 নম্বর প্রমাণ। কিসের প্রমাণ এগুলি? আণবিক গতি যে আছে তার প্রমাণ। দেখো আণবিক গতির জন্য যে পৃথিবীর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে এটার প্রমাণ আমরা করছি। দেখো এখন হচ্ছে রাত দিন হাওয়াটা পৃথিবীর বেশিরভাগ স্থানে পর্যায়ক্রমে দিন ও রাত্রি হয়। ঠিক আছে, অর্থাৎ 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত হয়। পৃথিবীর আণবিক গতির অন্যতম প্রমাণ। এটা হলো পৃথিবীর আণবিক গতির অন্যতম প্রমাণ। এটা কি? এটা হলো 12 ঘন্টা দিন, পৃথিবীর বেশিরভাগ জায়গায় পর্যায়ক্রমে দিন ও রাত হচ্ছে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত। পৃথিবীর আণবিক গতির অন্যতম প্রমাণ এটা হলো অন্যতম আরেকটি প্রমাণ। এই আণবিক গতি না থাকলে পৃথিবীর একদিক চিরকাল অন্ধকার থাকতো, আরেক দিক কি থাকতো? আলোকিত। এই আণবিক গতি যদি না থাকতো কিংবা পৃথিবী যদি এভাবে নিজের অক্ষের উপর আবর্তন না করতো পশ্চিম থেকে পূর্ব দিকে, তাহলে পৃথিবীর একদিক যেদিকে সূর্যের আলো পড়তো সেদিক চির দিন থাকতো কিংবা আলোকিত থাকতো, আর যেদিকে সূর্যের আলো পড়তো না সেদিক অন্ধকার থাকতো কিংবা রাত থাকতো। এবার আসো 4 নাম্বার ফ্যারাডের সূত্রের সাহায্যে।
আমরা জানি সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। উত্তর গোলার্ধ কোন দিকে? উপর দিকে। পৃথিবীর পরে পুরো উত্তর গোলার্ধ আর নিচে হলো দক্ষিণ গোলার্ধ। আর এই আহ্নিক গতির জন্যই সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এই বেঁকে যাওয়াটা ফ্যারাডের সূত্র নামে পরিচিত। তাহলে ফ্যারাডের সূত্র কাকে বলে বলো তো? ফ্যারাডের সূত্র হলো সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এই বেঁকে যাওয়াটা হলো ফ্যারাডের সূত্র। ফ্যারাডে একজন ভূগোলবিদ। ফ্যারাডের নাম অনুসারে এটার নামকরণ হয়েছে বলে এই মানে এই সূত্রটির নাম হয়েছে ফ্যারাডের সূত্র। আচ্ছা, বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের এই গতিবেগ প্রমাণ করে যে আহ্নিক গতি পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। আচ্ছা, তাহলে আমরা কয়টা কারণ করলাম? চারটা। চারটা কারণ করলাম। এবার 5 নাম্বার কারণ দেখো, সময় গণনা বা সময় নির্ধারণ। আহ্নিক গতির ফলে সময় হিসাব করতে সুবিধা হয়। একবার সম্পূর্ণ আবর্তন সময়ে 24 ভাগের 1 ভাগকে 24 ঘন্টা ধরে তার 60 ভাগের 1 ভাগকে মিনিট, তার 60 ভাগের 1 ভাগকে মিনিট এবং মিনিটের 60 ভাগের 1 ভাগকে সেকেন্ড, এইভাবে সময় গণনা করা হয়। এবার দেখো 6 নাম্বার, উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি। পৃথিবীর আবর্তনের কারণে পৃথিবীর সব জায়গায় পর্যায়ক্রমে সূর্যালোক পড়ে এবং দিবারাত্রি পর্যায়ক্রমে পড়ে, কিন্তু একসাথে পড়ে না। ঠিক আছে? এবং উদ্ভিদ ও প্রাণীর জন্য সূর্যালোকের বেশি প্রয়োজন। দিনের বেলায় সূর্যালোক থেকে শক্তি সঞ্চয় করে এবং রাতে ওই শক্তি নিজেদের শরীরবৃত্তীয় কাজে লাগায়। কোনো প্রাণী দিনে আবার কোনো প্রাণী রাতে খাদ্য সংগ্রহ করে। ঠিক আছে? কোনো প্রাণী দিনে আর কোনো প্রাণী রাতে খাদ্য সংগ্রহ করে। পৃথিবীর আবর্তন গতির ফলে দিন রাত্রি সংঘটিত হয়, তার উপরে উদ্ভিদ ও প্রাণী জগতের নিয়ম শৃঙ্খলা অনেকখানি নির্ভর করে। ঠিক আছে? তো বার্ষিক গতিটা আমরা আরেকদিন পড়ব। আজকে এই পর্যন্ত। শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা আজকে এই পর্যন্তই নাও। এ পর্যন্তই থাকলো পড়া। এটা থেকে তোমাদের পড়া থাকবে পৃথিবীর গতি কাকে বলে, বার্ষিক, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। পৃথিবীর গতি কাকে বলে? ঠিক আছে? পৃথিবীর গতি কয় প্রকার, কয় প্রকার ও কি কি, আহ্নিক গতির কারণগুলো, আহ্নিক গতির কারণ ও ফলাফল তোমরা শিখবে আর কি। আহ্নিক গতির কারণ ও ফলাফল মুখস্থ করবে। এই কেসে তো মামু, এই মামুকে ডাকতো। ये कुछ
এন্ড করতে হবে শেষ না? হ্যাঁ কনভার্টেড